নমস্কার, CNN 24-এর আজকের আমাদের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে অর্থাৎ টক শোতে আমরা আমাদের CNN 24-এর সমস্ত দর্শক শ্রোতাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে এমন একজন ব্যক্তিত্বকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, কারণ বরাক শুধু নয়, ভারতবর্ষের বিভিন্ন সঙ্গীত অনুরাগীদের হৃদয়ের এক অতি আপন এবং অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব এখানে রয়েছেন আমাদের সাথে। বরাকের গর্ব, যিনি 2006 সালে জিটিভি সারেগামা ভারত ভয়েস অফ ইন্ডিয়া উইনার আমাদের সাথে রয়েছেন। এক কথায় আমাদের সবচেয়ে প্রিয় বরাকের সন্তান দেবজিৎ সাহা। আমরা স্বাগত জানাচ্ছি তোমাকে আজকে আমাদের স্টুডিওতে। এবং ধন্যবাদ। আমরা বলতে গেলে একটা কথাই বলবো যে 2006 সালে জিটিভিতে যখন তুমি ভয়েস অফ ইন্ডিয়া হলে, অর্থাৎ ভারত কণ্ঠ উপাধিতে ভূষিত হলে এবং সেখানে বলিউডের বরেণ্য শিল্পীরা সেই অনুষ্ঠানের বিচারকের ভূমিকা পালন করেছেন হিমেশ রেশমিয়া, ইসমাইল দরবার, অ্যান্ড ইউ আর ফ্রম ইয়ালগার ঘরানা, যেটা আমরা জানি ইসমাইল দরবারজি নিজে এসছেন এখানে। আমি একটা কথাই জানতে চাইব যে তার আগে আমরা চাইব যে আমরা একটু ফিরে যাচ্ছি অতীতের সেই দিনে, যে সময় আমরা আজকে আমাদের এই এলইডিতে দেখব, যে সময় তুমি ভারত কণ্ঠ হয়েছিলে, সেই উন্মাদনা এবং তার কিছু ছবি এখনও আমাদেরকে তাড়িত করে। তো চলো আমরা ফিরে যাচ্ছি সেই অতীতের সেই কিছু মুহূর্তগুলোকে আমরা সবাই উপভোগ করি। दिल चुराने आ रहे हैं देवोजीत। This is not Devojit, this is Royal Bengal Tiger! अलविदा अलविदा मेरी राहें अलविदा। रुक जाओ दिल दीवाने, पूछूं तो मैं जरा हम तब सुनियो रे, ओ जानिया सुनियो रे। Maria, 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 Senorita Maria, Maria, Maria. बचना है हसीनों, लो मैं आ गया। आपने जो स्टाइल में गाया, आई थिंक यू वर फैबुलस। The winner is Devojit. এই ছিল আমাদের আজকের অতিথি, আমাদের সকলের প্রিয় দেবজিৎ সাহা, ভারত কণ্ঠ। এবং আমরা জানি যে 2006 সালে সেই ঐতিহাসিক ঘটনা, বলতে গেলে জয়ের পর শিলচরে যে উন্মাদনা, কেমন সেই কথাগুলো মনে পড়ে আজও? নিশ্চয়ই মনে পড়ে। এগুলো আমার ভোলার নয়, আজও স্বপ্নের মতো দেখি। কারণ এই ধরনের একটা উন্মাদনা হতে পারে সেটা আমার ধারণায় ছিল না। আর আমি জানি না কারো ধারণায় ছিল কি না যে একটা মানুষকে কেন্দ্র করে এই ধরনের ভালোবাসা, এই ধরনের সাপোর্ট, আশীর্বাদ কেউ করতে পারে কারোর জন্য। এটা আমারও জীবনের একটা বিরাট পাওনা, কারণ এটা পৃথিবীতে এরকম খুব কম ভাগ্যশালীরা আছে যারা এই ধরনের আশীর্বাদ, এই ধরনের সাপোর্ট পেয়েছে। তাদের মধ্যে আমি একজন। আমি এটা খুব গর্ব করে বলতে পারি, আমি বরাকের, আমি শিলচরের, আমি আসামের, নর্থ ইস্টের, ভারতের। তো
আজও মনে পড়ে, আমি যখনই এই মহাসড়কের এদিকে যাই, সেটা ঘুরতে হোক বা যাই হোক, যে যখনই যাই তখনই ভাবি যে এই রাস্তাগুলো পুরো শুধু যতদূর চোখ গেছে শুধু মাথাই দেখা গেছে। এয়ারপোর্ট রোড, আমি এয়ারপোর্টে নামলে যতবার শিলচর নামি, যতবার শিলচর থেকে যাই, এয়ারপোর্ট রোডটা আমাকে সেই পুরনো দিনের কথা। লক্ষ লক্ষ মানুষ যখন গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছিল যে তাদের প্রিয় দেবজিৎ শাহকে দেখার জন্য, এমনকি শিলচর শহরে পৌঁছতে এয়ারপোর্ট থেকে প্রায় 7-8 ঘন্টা লেগেছে সবার। হ্যাঁ, আমার মনে আছে, আমি ঘুড়ি দেখেছিলাম, আমরা রওনা দিয়েছিলাম প্রায় 12টা 12:30 নাগাদ। আর সদরঘাটের ব্রিজ আমি যখন দেখলাম আমি খুব ভয় পেয়েছিলাম, বিকজ সদরঘাট ব্রিজটা একটা পা রাখার জায়গা ছিল না, এত আমি ভেবেছিলাম আমার গাড়িটা উঠলে বোধহয় ব্রিজটা না ভেঙে পড়ে। আর তখন খুব লড়খাড়া ছিল ব্রিজটা, এখন অনেকটা রিপেয়ার করা হয়েছে, পাশে আরেকটা ব্রিজও হয়েছে। হ্যাঁ, নতুন ব্রিজ হয়েছে। তো তখন সদরঘাট ব্রিজ যখন পেলাম তখন অ্যারাউন্ড 8টা বাজে, 8টা 8:30। তারপর তো আর কিছু দেখতেই পাচ্ছিলাম না, বিকজ অন্ধকারও হয়ে গেছে আর মানুষের মাথায় শুধু দেখতে পাচ্ছিলাম। তো এই উন্মাদনা, এই ভালোবাসা সত্যি ঐতিহাসিক বলতেই হবে। আমি খুব ভাগ্যবান যে আমার মা বাবার আশীর্বাদের পরে বরাক ভ্যালির মানুষ আমাকে এইভাবে আদর, এইভাবে ভালোবাসা, আশীর্বাদ দিয়েছেন, এর জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব নিঃসন্দেহে। এবং এটা আমাদের সৌভাগ্য যে আমাদের এক শহরের এত বড় একটা প্রতিভা, যে সমস্ত বিশ্বজুড়ে যার খ্যাতি, আজ এই মুহূর্তে কি মনে হচ্ছে যে ওই অতীতের ঘটনার পর যে দীর্ঘ 20 বছর হয়ে গেল এটা তার সফলতা কতটুকু নিজেকে সন্তুষ্টি দিচ্ছে? দেখো, সাকসেসফুল বা সাকসেস শুধু চাই বললে হয় না। একটা হ্যাপিনেস বা সাকসেস এটা নিজের মধ্যে, নিজে যদি মনে করো যে তুমি যেরকম আছো তুমি হ্যাপি, দ্যাট মিনস ইউ আর হ্যাপি। তুমি যদি মনে করো তুমি যা পেয়েছো, তোমার যা আছে, তারপরেও তুমি হ্যাপি নও বা শান্তি খুঁজে বেড়াও, তাহলে ইউ আর নট এট অল সাকসেসফুল। এটা আমি শুধু, এটা আমার কথা নয়, এরকম অনেক বড় বড় যারা ফিলোসফার বা বড় বড় স্টার, তাদের কথা। আর আমি ওটা বিলিভ করি যে সাকসেসফুল, আমি আজকে গান গাইছি, আমি গান গেয়ে সবাইকে মনোরঞ্জন দিচ্ছি, মানে এন্টারটেনমেন্ট দিচ্ছি, এটাই আমার সাকসেস। এটার পেছনে কি কেন এত আমি খুঁজতে যাই না, আমি খুব সরলভাবে চলি, সরলভাবে দেখি, তাই জন্য হয়তো আমি এখনও হ্যাপি, আগেও হ্যাপি ছিলাম। আমি যখন চাকরি করতাম, হ্যাঁ, তখন আমি গভর্নমেন্ট চাকরি করতাম পিডব্লিউডি রোডসে। স্টিল তখন আমার কিছু একটা আমাকে তাড়া করতো, আমি কোথাও একটা শান্তি মিসিং ছিল। তারপরে যখন বম্বে গেলাম, বম্বে যাওয়ার পরে স্ট্রাগল করছি, তখন খুব দুনমনায় যে কি করছি, ঠিক করছি না ভুল করছি। একটা গভর্নমেন্ট চাকরি ছেড়ে আমাদের আসাম বা শিলচরের মতো জায়গা থেকে গিয়ে, একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে গিয়ে গভর্নমেন্ট চাকরি ছেড়ে, এটা একটা বিশাল বড় রিস্ক, একটা সাহসিকতার পরিচয়। একটা রিস্ক আমার জন্য ছিল। সাহসিকতাটা লোকেরা বুঝবে, বাট আমার কাছে, মানে আমি সাহস দেখিয়েছি, বাট তার সাথে কনফিউজডও ছিলাম যে হবে কি হবে না, কিছু করতে পারবো কি পারবো না। যদি না পারি তাহলে নিজেকে কি জবাব দেবো, লোক কি বলবে সেটা অন্য কথা, বাট আমি আমাকে কি জবাব দেব। সেই জায়গা থেকে আজকের তারিখে দাঁড়িয়ে আই এম হ্যাপি, আমি খুব খুশি আর খুব ব্লেসড যে মানে এত মানুষের ভালোবাসা এখনও পাচ্ছি। এখনও আমি চারিদিকে ঘুরে বেড়াই, প্রোগ্রাম করি, গান গাই। এখনও আজকে প্রায় 20 বছর, 19 বছর পেরিয়ে 20 বছর হতে চলল। আজকের তারিখেও সবাই আমাকে ঠিক ওইভাবেই ভালোবাসে। তো এটা ব্লেসিংস ছাড়া আর কিছু হতে পারে না। আর তার সাথে আমার নেক্সট জেনারেশন, মানে আমার 2 কন্যা,
দুজনেই গান করছে। গতকাল 19শে মের জন্য গান্ধীবাগে আমার 2 মেয়ে গান করেছে। সবাই খুব খুব আশীর্বাদ দিয়েছেন। অনেকে ফেসবুকে পোস্ট করেছে, লাইভ করেছে। তো এটা আমার একটা অনেক বড় পাওনা। আর আমি ওদেরকে এখানে গাওয়ানোর আরেকটা উদ্দেশ্য হলো যে ওরা জানুক ওরা থাকে বম্বেতে, বাট ওরা বরাকের লোকেদের আদর আপ্যায়ন কতটা বরাকের লোকেরা ভালোবাসতে জানে, এটা ওরা দেখুক, একটু বুঝুক। তাই জন্যে ওদেরকে আমি যেখানেই সুযোগ পাচ্ছি, আমি ইভেন আজকেও ভেবেছিলাম নিয়ে আসবো সাথে করে, বাট হয়ে ওঠেনি। বাট কখনো নিয়ে আসবো। ওরা চেষ্টা করছে, শিখছে, আর বাকি তো লোকেরা কালকে গান শুনে। নিঃসন্দেহে বরাকের জনগণের ভালোবাসা থাকবে। পিতার পদাঙ্ক অনুসরণ করে কন্যাও উঠছে সঙ্গীত জগতের তারকা হয়ে। তো আমাদের শুভেচ্ছা ভালোবাসা থাকবেই, কারণ আমরা গর্বিত তার জন্য যে দেবজিৎ সাহা যে কীর্তি তৈরি করেছে বরাকের জন্য, সেটা বলতে গেলে বিশাল বড় একটা উৎসাহ বা প্রেরণার ব্যাপার। তাই এটার পেছনে আমাদের কৃতজ্ঞতা রয়েছে টু ইউ, এবং আমরা গর্বিত যে দেবজিৎ সাহা যে কাজটা করেছে সেটা এই লিগেসি, এই প্রজন্মের জন্য এটা বিরাট বড় একটা উৎসাহ ব্যাপার। আরেকটা ব্যাপার আমি জানতে চাইব যে তুমি তো বলতে গেলে সঙ্গীতের চর্চা করে একটা নিজেকে দক্ষ গুরুদের আন্ডারে কাজ মানে শিক্ষা নিয়ে মুম্বাই গেছি। আমি এখনো শিখছো, কিন্তু শিখার তো কোনো শেষ নেই। সবাই শিখতে চায় এবং শিখতে হবেই সবাইকে, সে যে কোনো পর্যায়ে থাকুক না কেন। পৃথিবীতে জীবিতকালীন সবার শিক্ষা নিয়ে চলতে লাগে। তো এই যে ভারত কণ্ঠ হওয়ার পর আমরা জানি যে নাজিয়া জোয়েব হাসানের সঙ্গীত পরিচালক বিড্ডুর পরিচালনায় একটা অ্যালবাম তৈরি করেছিলেন জি টিভির পক্ষ থেকে, সেটা একটা ব্যাপক হিট ছিল। তো এরপর থেকে সঞ্জয় লীলা বনসালী বিখ্যাত সঙ্গীত পরিচালকও তোমাকে বলিউডে প্লেব্যাকের সুযোগ দিয়েছিল একটা গানের। না, আমাকে বলেছিল, বাট সেটা এরকম অনেকেই বলেছে, অনেকের সাথে কাজও করেছি, কিন্তু অনেকে বলে, বাট সেটা প্র্যাকটিক্যালি হয়ে ওঠেনি। যেরকম প্রীতম চক্রবর্তী, শান্তনুদা বলেছিল, শান্তনুদা গাইয়েছে আমাকে। তারপরে সঞ্জয়জি বলেছিল, বাট সেটা হয়ে ওঠেনি। আমাকে মুকেশ ভাট বলেছিল, পার্সোনালি ওটা বলেছিল। তো সেটা উনি যখন আমাকে অ্যাকচুয়ালি, আমার মনে আছে ওটা মেট্রো সিনেমার একটা গান আমাকে গাওয়ার জন্য প্রীতম দা নিজে ফোন করেছিল। কোইন্সিডেন্টলি বা একটা আনফর্চুনেটলি বলা যেতে পারে যে যখন তারা আমাকে ডেকেছে ওই সময় আমি কোথাও না কোথাও ব্যস্ত ছিলাম। হয় আমি আমেরিকাতে ছিলাম, হয় আমি আসামে শোয়ের জন্য ব্যস্ত ছিলাম। এরা তো কারোর জন্য ওয়েট করে না। আমার মনে আছে আমি একটা অসমীয়া গান খুব হিট করেছিল, আজকের তারিখেও এই গানটা খুব হিট, অসমীয়া ফিল্মের জুন্দা ইমান গুন্ডা, ও মুরে জান। এই ও মুরে জানটা আমি রেকর্ড করছি আর আমি দেখছি প্রীতমদার ফোন ব্লিঙ্ক করছে। তারপরে আমি স্টপ করে প্রীতমদার সাথে কথা বললাম। প্রীতমদা আমাকে বলল, তুই কোথায়? আমি বললাম যে কেন বলো? বললো, এখন আসতে পারবি? একটা গান রেকর্ড করতে হবে মুকেশ ভাটের একটা ফিল্মে। আমি বললাম, আমি এখন কি করে আসবো? আমি কালকে আসতে পারবো, এখন তো আমি একটা গান রেকর্ড করছি। আর তারপরে কোনো ফ্লাইটই ছিল না গুয়াহাটি থেকে বম্বে। তো এটা হলো না, মিস হয়ে গেল। শান্তনুদা ফোন করলো, আমি তখন কলকাতা নদিয়া ডিস্ট্রিক্টের একটা জায়গায় প্রোগ্রাম করতে গেছি। শান্তনুদা বলছে, তুই আজকে আসতে পারবি? আমি আজকে তো ইম্পসিবল, আমি নদিয়া থেকে আসতেই পারবো না। বললো, কাল সকাল সকাল আসতে পারবি? অত সকাল তো ফ্লাইট পাবো না, আমি নদিয়া থেকে এসে ফ্লাইট কি করে ধরবো? গেল। এরকম অনেক ঘটনা, বিশাল শেখর গাইয়েছে, অনেক ঘটনা হয়েছে যেগুলো বাপ্পি লাহিড়ির কিছু বাংলা হিন্দি ফিল্মে আমি গিয়েছি, তো সেগুলো হয়েছে। বাট আরও বড় বড় ব্যানারে সামহাও
হয়ে ওঠেনি আমার ব্যস্ততার জন্য, কারণ তখন আজকে যদি আমি এখানে শো করছি, কাল চলে যাচ্ছি লন্ডন, পরশু ইউএস, এরকম করে ঘুরে বেড়াচ্ছিলাম। তাই জন্যে অনেকটাই ব্যাপারটা একটা কিছুটা ভাগ্যের ব্যাপার থাকে। আর এক্স্যাক্টলি সময়ের অনেক কিছু কি জানো তো, মানে হ্যাঁ, আমি যদি এখন শুধু প্লেব্যাকের জন্য ওয়েট করতাম, আমি জানি না কি হতো, তাহলে হয়তো এই সুযোগগুলো অ্যাভেল করতে পারতাম। বাট তখন কি হয়েছে, এত লোকেরা আমাকে সাপোর্ট করেছে, আশীর্বাদ করেছে, সবাই চাইছিল আমার গান লাইভ পারফরমেন্স শুনবে। তো এই, আর তখন আমি কন্ট্রাক্টেও ছিলাম জিটিভির, তো এরা যেখানে যেখানে পাঠাতো আমাকে যেতেই হতো। অনেকে ভেবেছে হয়তো, অনেকে আমাকে নিয়ে অ্যালবাম করতে চাইছে গুয়াহাটিতে বা বিভিন্ন জায়গায়, কিন্তু আমি তাদেরকে কোনো কমিট করতে পারিনি বিকজ অফ মাই কন্ট্রাক্ট। তো এগুলো অনেক বাইন্ডিংস, অনেকে জানে না, অনেকে আমাকে ভুল বুঝেছে, বাট আমি তখন হেল্পলেস ছিলাম বিকজ বোর্ড আপনারা নিশ্চয়ই করেছেন, আশীর্বাদ দিয়েছেন, কিন্তু ওই যে একটা লিগাল কন্ট্রাক্ট ছিল আমার জির সাথে, ওরা অনেক জায়গায় আমাকে যেতে দেয়নি, অ্যালবাম করতে দেয়নি, এটা প্রতিবন্ধকতা ছিল, বাইন্ডিংসের মধ্যে ছিল। হ্যাঁ, আমাদের দর্শক শ্রোতারা জানতে চাইবে যে দেবজিৎ সাহা দীর্ঘ 20 বছর ধরে মুম্বাইতে, এবং আজ যেখানে বলিউডকে আমরা দেখি, এবং আমরা জানি যে দেবজিৎ সাহার ফ্রিকুয়েন্টলি বিদেশে অনেক অনুষ্ঠান করে যাচ্ছে, কানাডা, আমেরিকা, নরওয়ে, বিভিন্ন দেশ, সাউথ আফ্রিকা, বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছে অনুষ্ঠান করে করে। তার মধ্যেও বলিউডের বিভিন্ন রিয়েলিটি শোতে তোমাকে দেখা যাচ্ছে যে বড় জনপ্রিয় শিল্পীদের সাথে, শ্রেয়া ঘোষালের সাথে, বড় বড় শিল্পীরা ছিল, সবাই ভেরি ক্লোজ টু দ্যাম। এই যে একটা কানেক্টিভিটি, তার মধ্যে নিজের চর্চাটা কিভাবে, এখন গানের জগৎটা কিভাবে মেনটেন করছে? আসলে চর্চার কথা যদি বলো, চর্চা একটা আর্টিস্ট, যে কোনো, সে একটা মিউজিশিয়ান স্পেশালি, তার প্র্যাকটিস যতদিন সে বাঁচবে ততদিন করে যাওয়া উচিত। তার কারণ হচ্ছে অনেকে নাও করতে পারে, এটা তার ব্যক্তিগত। আমি তো করি, আমি শিলচর থেকে শুরু করেছিলাম রেয়াজ করা, আজও আমি রেয়াজ করি। আমার বাড়িতে এসেছি, প্রতিদিন সকালবেলা উঠে প্রথম কাজ আমার ব্রেকফাস্ট করে আমি রেয়াজে বসা, তানপুরা চালিয়ে রেয়াজ করা। তো চর্চা আমি এখনও রেখেছি, হয়তো তাই জন্যে আমি যখন গাই বা এখনও লোকেরা আমাকে পছন্দ করে। অনেক ইনসিডেন্টস আছে এরকম, যেরকম আমি একটা বলি, আমি লন্ডন গেছি শো করতে। তো নর্মালি কি হয়, মানে আমি আগে যেরকম গান গাইতাম, খুব সুদিং গান আমি নিজে পছন্দ করি। তো ওই ধরনের গান না গেয়ে আমি, যা হয় লাইভ শোতে, আমি ভেবেছি একটু ঢিংচাক খুব গরম গান গাইব। ওই করছিলাম, করে করে খুব প্রাইভেটলি একটা জায়গায় লন্ডনে 500 অডিয়েন্স বা 1000 অডিয়েন্স হবে, গাইছি, হঠাৎ একটু সেমি ক্লাসিক গান গাইলাম। গাওয়ার সাথে সাথে দুজন লেডি অডিয়েন্স উঠে এসে বলল যে आप यही इस तरह के गाने ही गाइए, बिकॉज हम आपको बुलाए ऐसे गाने सुनने के लिए। তো আমি তখন ভাবলাম, তার মানে আমি আমার জাজমেন্টটা ভুল ছিল, যে আমি ভাবছিলাম সবাই নাচবে, এই করবে সেই করবে, বাট এরা এসছে আমাকে শুধু শোনার জন্য। ঠিক আছে, তো এটা এরকম পরম ভাগ্য, এই ধরনের অডিয়েন্স সবসময় চাই আমরা শিল্পীরা, কিন্তু সব জায়গায় পাই না। তারপরে আমার জি সারেগামাপা, জিটিভি লিটল চ্যাম্পসে একটা গান এরকম, আমি বিকজ জুরিতে আমি ছিলাম, তো জুরি আর কন্টেস্টেন্ট মানে ছোট্ট বাচ্চা একটা আরিয়ানন্দা বাবু, মেয়েটা সাউথ ইন্ডিয়ান, ভালো করে হিন্দিও বলতে পারে না, ভালো করে কি বলতেই পারে না, ও ইংলিশে কথা বলতো। তো ওই প্রোগ্রামে আমার সাথে একটা ডুয়েট করতে বলা হয়েছে ওই মেয়েটাকে। তো ওরা একটা চ্যালেঞ্জের মতো ছিল ওর জন্য। তো তখন এআর রহমানজির কম্পোজিশন একটা রোজা ফিল্মের ইয়ে হাসি বাদিয়া, ওই গানটা গেয়েছিলাম। তো আমি অতটা গেয়েছি, আমার মন প্রাণ দিয়ে আমি গেয়েছি গানটা। আমি ইউটিউবে
আমি জিৎকে রিকোয়েস্ট করে ওটার যে ভিডিওটা ক্লিপটা আমি নিয়েছি, নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আমি ছেড়েছিলাম। হঠাৎ দেখি মানে ইউটিউবের সাবস্ক্রাইবার ধর করে বাড়ছে, ভিউজ মানে রাতারাতি মানে মিলিয়নসে চলে যাচ্ছে। তারপরে যখন টোটাল 45 মিলিয়ন ভিউজ হলো, তারপরে জি থেকেই ওটা ব্লক করে দিল। তো ওই গানটা ভাইরাল হয়ে গেছিল। তো ওই রকম অনেক ইনসিডেন্ট। হ্যাঁ, আমি দেখেছি যে ইউ হ্যাভ পারফর্ম। তুমি বললে না যে শ্রেয়া ঘোষাল অমুক তমুক, কি হয় এদের সাথে সামহাও কোথাও না কোথাও দেখা হচ্ছে, কোনো অনুষ্ঠানে দেখা হচ্ছে, বা এই ধরনের মানে রিয়েলিটি শোতে দেখা হচ্ছে, বিশাল শেখর বলো, হিমেশজি বলো। তো এদের সাথে এরাও চেনে আমাকে, আমিও তাদেরকে চিনি। তো একটা এদের সাথে একটা র্যাপও আছে, হয়ে গেছে। এরা জানে কোন রিয়েলিটি আর্টিস্ট কি কত কিভাবে গায়, তার ক্যাপাসিটি কত ভালো গায় কি, তারা জানে, আর সেটা রেসপেক্ট করে। ইউ আর এ স্টার পারফর্মার, স্টার সিঙ্গার এন্ড ভেরি গুড প্রেজেন্টার। ইউ অলসো সাকসেসফুলি কন্ট্যাক্টেড জি বাংলা অ্যাঙ্কার হিসেবেও কাজ করেছো। আমরা দেখেছি তুমি আইফা অ্যাওয়ার্ডেও পারফর্ম করেছিলে। হ্যাঁ, অনেক আগে বলিউডের একটা আইফা অ্যাওয়ার্ডেও তোমাকে দেখা গেছে। আইফা ছিল কি ওটা? আইফাই না, জি সিনে অ্যাওয়ার্ড, সরি, জি সিনে অ্যাওয়ার্ড ছিল। তো এই যে উচ্চ স্তরের বলতে গেলে একটা গ্লোবাল ইভেন্টগুলোতে তোমার অংশগ্রহণ, পরবর্তীতে বিভিন্ন জায়গাতে তোমার অনুষ্ঠান, তার মধ্যে থেকে কোন অনুষ্ঠানটাকে এখনো তোমার মনের মধ্যে মনে হচ্ছে সত্যি এখানে অনুষ্ঠানটা করে আমি মানে আমার মানে একটা মনের মধ্যে একটা সন্তুষ্টি এসছে? রিমার্কেবল কোনো ইভেন্ট এরকম ছিল? রিমার্কেবল ইভেন্ট প্রথম যেটা জি সিনে অ্যাওয়ার্ডে আমি যাই, কারণ আমি জিতেছি 24 ফেব্রুয়ারি 2002, না সরি 2006, 24 ফেব্রুয়ারি 2006। 5 শুরু হয়েছিল, 6 হ্যাঁ হ্যাঁ। আর জি সিনে অ্যাওয়ার্ডের জন্য আমাকে মার্চ মাসের মানে যেটা ঠিক পরপরটাতেই ওরা মরিশাস নিয়ে যায় চার্টার্ড ফ্লাইটে করে। তো সেখানে পুরো বলিউড পুরো উঠে গেছিল। মানে আমার পেছনে একজন, ডান দিকে রানী মুখার্জি, এখানে কেউ শ্রেয়াস তালপেড়ে, ওইদিকে রেখাজি বসে আছে। তো যাদেরকে আমরা ছোটবেলা থেকে দেখেছি পর্দায়। আমি প্রথম সারেগামা জেতার পরে যখন একই ফ্লাইটে সবাই আশেপাশের সিটের মধ্যে সব তারাই বসে আছে, কোথাও শক্তি কাপুর বসে আছে, কোথাও অন্য আর্টিস্ট বসে আছে, তো পুরো ফ্লাইটটাই শুধু বলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা ছিল। তো তখন আমি আর আমার ওয়াইফ মানে বন্দনা ছিল আমার সাথে, কিরকম অবাক লাগছিল, মানে জিনিসটা নিজেকে ভাবতে অবাক লাগছিল যে যাদেরকে এত পর্দায় দেখতাম তাদের সাথেই একসাথে ফ্লাইটে যাচ্ছি। তারপরে যখন ওখানে পৌঁছলাম, নানান রকম ইন্টারভিউ, মরিশাস পৌঁছানোর সাথে সাথে সবার, আমার শুধু নয় সবার ইন্টারভিউ নিচ্ছে। ওর সাথে করণ জোহর ছিল, অর্জুন রামপাল, এরা সবাই ছিল একই সাথে যাচ্ছে। তো কি হয়েছে, ওখানে পৌঁছানোর সাথে সাথে চট করে লাঞ্চ টাঞ্চ করে আমাকে বলা হলো যে গাড়ি আসবে, ইয়েতে যাব, রিহার্সেলে যাব, টেকনিক্যাল রিহার্সেল, কারণ এটা তো একটা টেলিভাইজড ইভেন্ট। তো টেকনিক্যাল রিহার্সেল গেছি। তো ওটা মনে আছে, বিবেকানন্দ সেন্টার, ওইটা যেটা মরিশাসের খুব নাম করা, ওখানে প্রচুর বড় বড় ফাংশন হয়। তো এরকম আমি বসে আছি, আমি আর বন্দনা, তো সাডেনলি একটা ফোকাস আমার চেহারার মধ্যে পড়েছে, কারণ লাইট চেক হচ্ছে। হঠাৎ দেখলাম করণ জোহর আমার দুটো রো আগে বসা ছিল, ও উঠে এসে আমাকে কংগ্রেচুলেট করছে, করণ জোহর। কারণ তো সেই সময় তুমি ভারত কন্ট্রোল হয়েছে, হ্যাঁ, ইন্ডিয়া আছে। তারপরে একটু আমার সামনের রোতে অর্জুন রামপাল বসা, ও আমাকে কংগ্রেচুলেট করছে। তারপরে যখন ইভিনিংয়ে পারফর্ম করতে গেলাম, অক্ষয় কুমার, ওর ওয়াইফ কি যেন টুইঙ্কেল খান্না, এরা সব আশেপাশে, মানে একই গ্রিন রুমে সব আমরা একসাথে, সাইফ আলী খান,
ওপরে শাহরুখ খান ছিল, ওর সাথে পার্সোনালি মিট করতেও গেছিলাম শাহরুখ খানের সাথে। তো আমি যখন গিয়ে নামলাম স্টেজ থেকে, তো আর আমাকে ইন্ট্রো করলো করণ জোহর। আমি যখন স্টেজ থেকে গিয়ে নামলাম তখন রেখাজি আমাকে ডাকছে, সাথে আয়ুষ্মান খুরানা বোধহয় ছিল নাকি সেই সময় দেখলাম, কিছু না আয়ুষ্মান খুরানা ওটাতে ছিল না, ওটা অন্য একটা রিয়েলিটি শোতে। তো এই ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে, খুব খুব তখন মনে হয়েছিল যে একটা স্বপ্নের মতো। তো যে স্বপ্ন নিয়ে তুমি মুম্বাই পাড়ি দিয়েছিলে, যে জীবনে একজন বড় তারকা শিল্পী হওয়ার, সেই স্বপ্নটা ইউ হ্যাভ কমপ্লিটলি অ্যাকমপ্লিশ দ্যাট ড্রিম। এবং বলতে গেলে মুম্বাই শহরে নিজের অবস্থানকে একটা মজবুত ঘাঁটিতে রেখেছ। বলিউডের সমস্ত জনপ্রিয় শিল্পীরা তোমার কাছে। এই যে একটা সফলতা, নিজের স্বপ্নকে সাকার করতে গিয়ে মুম্বাই পাড়ে এবং সেখানে ভারত কণ্ঠ হয়ে ভারতের সঙ্গীতার কাছে একজন উজ্জ্বল তারকা হয়ে রয়ে গেছে। আজ এই যে স্বপ্ন পূরণের পিছনে কার অবদানটাকে সবচেয়ে বেশি মনে করবে তুমি, যে না এরা কিন্তু আমার সাথে থেকে আমাকে সবচেয়ে মানসিক জোরটা, মনোবলটা বাড়িয়েছে? প্রথম কথা বলি, তারকা হব বলে বম্বে যাইনি, আমি একজন ভালো শিল্পী হব বলে গেছিলাম। আমার গান লোকের কাছে পৌঁছানোর জন্য আমি গেছিলাম বম্বে। তারকা তো এটা কে হবে না হবে এটা তার ভাগ্যের ব্যাপার, কিন্তু শিল্পী ভালো হওয়াটা খুব আমার কাছে ইম্পর্টেন্ট ছিল। তো এইটার চেষ্টা এখনো করে যাচ্ছি। আর যেটা বললে যে কার অবদান, কার সাপোর্ট, দেখো অবদান আমার জীবনে, এর জন্য আমি বললাম যে আমি ব্লেসড। আমার জীবনের অনেকের অবদান আছে, একজনের নাম নিলে ভুল হবে। তার সাথে প্রথম কথা আমার মা বাবার আশীর্বাদ। আমি জানি আমি বম্বে যাওয়ার ঠিক আগ মুহূর্ত অবধি, আমার মা মারা যায় 2028 ফেব্রুয়ারি, ওই ডেটটা আমার এখনো মনে আছে। তো ওই সময়টাতে যা মানসিক পরিস্থিতি আমাদের বাড়ির ছিল, অথচ বাবাও চাইতো, কিন্তু মায়ের একটা অন্য চাওয়া ছিল আমাকে দিয়ে, যে মা সবসময় বলতো যে তুই এখান থেকে পালিয়ে যা, যদি কিছু করতে চাস তাহলে পালিয়ে যা, এরকম বলতো মা। সেখান থেকে আমার দাদারা, আমার টোটাল ফ্যামিলি, তারপরে এলো বন্দনা। তো এরকম একে একে ইসমাইলজি, আজকে দেখো যখন আমি সারেগামাতে গেলাম, আমাকে বরাকের লোকেরা বরাবরই ভালোবাসত। আমি যখন এখানে পাড়ায় পাড়ায় প্রোগ্রাম করতাম, কিন্তু আমি যখন গেলাম, আমি এরকম একটা ন্যাশনাল প্ল্যাটফর্মে পারফর্ম করছি, তখন কিভাবে আমি আরও দাদাকে ফোন করে বলতাম, দাদা যে এখানে তো ভোটিং আছে, আমাকে কে ভোট করবে, আমি তো প্রথম এপিসোডেই আউট হয়ে যাবো। মানে যখন ফাইনালে গেলাম, কারণ টপ 10-এ যাওয়ার আগ অবধি কিন্তু জাজমেন্ট ছিল, ঠিক আছে, টপ 10-এর পর থেকে আসলো ভোট। তো যখন টপ 10-এ ঢুকলাম, আমি দাদাকে বললাম যে কে, আমি জানি না বরাকে সবাই দেখেও কিনা, আমার সন্দেহ আছে। ফার্স্ট এপিসোড, টপ 10-এর ফার্স্ট এপিসোড গাওয়ার পরে আমি হাইয়েস্ট ভোট। আমি অবাক হয়ে গেলাম। নেক্সট আমি হাইয়েস্ট ভোট। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। তারপর থেকে তো এই যে আমার মা, বাবা, দাদা, আমার ওয়াইফ বা আমার ইসমাইলজি, আমার ক্লাসিক্যালের গুরুজি যিনি আমাকে বম্বেতে ট্রেন করেছিলেন, পণ্ডিত ভাস্করন শর্মাজি, এখানে যাদের কাছে শিখেছি, যেমন দীপক স্যার, বাচ্চু দা, অমরেন্দ্র চক্রবর্তী, তো এইরকম অনেকের অবদান আমার জীবনে আছে। তার সাথে এই যে জনতা, বরাকের মানুষ, গোটা নর্থ ইস্টের মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ, এই যে আমাকে উপচে ভালোবাসা, আশীর্বাদ দিয়েছে, এই অবদান তো আমি পূরণ করতে পারবো না। এর জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকবো, কারণ এটা আমি দিয়ে শেষ করতে পারবো না। কি দেব? আমি গানই দিতে পারি, আমি একজন শিল্পী, আমি আপনাদের জন্য গাইতে পারি, আপনাকে গান গেয়ে আনন্দ দিতে পারি। এর বেশি ক্ষমতা তো আমার নেই। আমি শুধু গান শিখছি, এখনো রেয়াজ করি। আর
ওই গানের মাধ্যমেই আপনাদের যা দেওয়ার দিতে পারি, কিন্তু আপনারা যা দিয়েছেন এটার ঋণ আমি শোধ করতে পারবো না কোনোদিন, আমি যতই গাই না কেন। সত্যি কথা এটা। বরাকের জনগণের যে সেই ভালোবাসা, একটা ব্যাপক উন্মাদনা ছিল সেই সময়, যে আমাদের ঘরের ছেলে রাষ্ট্রীয় স্তরে এত বড় একটা সুনাম অর্জন করছে, তখন অটোমেটিকলি লক্ষ লক্ষ বরাকবাসী ঝাঁপিয়ে পড়েছে এবং আসামের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল থেকেও ব্যাপকভাবে সহযোগিতা করেছে ওরা সবাই। তো এই যে একটা বিশাল বড় একটা ঐতিহাসিক ঘটনা, আমরা দেখেছি শিল্পী দেবজিৎ সাহা এত বড় একজন তারকা শিল্পী, কিন্তু উনি একটা ইভেন্টে ছিলেন, সেটা একটা ব্যতিক্রমী ইভেন্ট, বিগ বস। সেটার অভিজ্ঞতা দুটি কথা শুনতে চাই। বিগ বস প্রথম কথা আমি যেতে চাইনি, অনেকবার অনেকভাবে, জনপ্রিয় রিয়েলিটি শো কিন্তু এটা, অফকোর্স, বাট সেটা আমি যেহেতু আমি নিজে দেখতাম না বিগ বস, কারণ বিগ বস শুরু হয় আমার যখন সারেগামা চলে, তখন আমরা সময় পেতাম না। আমি আরো ভাবতাম কি করে, মানে মানুষ সে যেই হোক, সে সেলিব্রিটি হোক আর যেই হোক, বসে আছে গল্প করছে, মানুষ এটাই দেখছে। তো মানে মানুষ যে এই যে সব সেলিব্রিটির সাথে একই ঘরে থাকা, ইভেন ওইখানে মিস ওয়ার্ল্ড ডায়না হেডেন ছিলেন, ডায়না হেডেন, হ্যাঁ। তো ওইটাই বলছি যে মানুষ, পাবলিক কি দেখতে চায়, কি জানতে চায়, এটা তারাই বলতে পারবে। বাট আমার সবসময় মনে হতো কী রকম শো এটা, মানে আমি যখনও যাইনি, তারপরে কালার্স থেকে আমার সাথে, তখন কালার্সে ছিল এই শোটা, কালার্স থেকে আমার সাথে 5 বার মিটিং করেছি। আমি লাস্ট যখন আমি সাউথ আফ্রিকা ফার্স্ট টাইম প্রোগ্রাম করতে যাই জোহানেসবার্গে, আমার কালার্স থেকে ফোন এসছে যে প্লিজ আপনি বলুন আপনি না করবেন না। তো আমার মনে আছে আমি জোহানেসবার্গ থেকে ওদেরকে হ্যাঁ বলেছিলাম এই বিগ বসের জন্য, আফটার 5 মিটিংস। তারপরে বিগ বসে এসে দেখলাম যে, মানে আমি প্রথমে বুঝতে পারিনি যে ওখানে কিছু নেওয়া যায় না, ঘড়ি নেওয়া যায় না, কোনো বই নেওয়া যায় না, কোনো ইনস্ট্রুমেন্ট নেওয়া যাবে না। আমি ভেবেছিলাম ভেতরে রেয়াজ করবো, আমার সময় কেটে যাবে, আর জানতামও না অ্যাকচুয়ালি বিগ বসে গিয়ে করে ওদের সেটআপের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ওদের একটা 10,000 স্কোয়ার ফিটের 10-15,000 স্কোয়ার ফিটের একটা ঘর আছে, বাংলো টাইপস। ওটার মধ্যে সুইমিং পুল আছে, রান্নাঘর, বাথরুম, এভরিথিং। তো বাট কতটা ক্যামেরা, 350 না কত ক্যামেরা চারিদিকে আছে, মানে প্রতিটা এভরি কর্নার, মানে তুমি কোথাও হাইড করতে পারো 24 আওয়ার্স। তো এভরি কর্নার, যেখানে মানে হাইড করার জায়গা নেই, শুধু একটাই জায়গা আছে বাথরুম, যেখানে তুমি হাইড করতে পারো, আর কোনো কর্নার এরকম নেই যেখানে তুমি নোটিসে আসবে না। তো এটা একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল যে 24 ঘন্টা একটা ক্যামেরার সামনে আছি, উঠছি, বসছি, বাথরুম যাচ্ছি, সব কিছু ক্যামেরা বন্দি হচ্ছে। তো আমি যেহেতু কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার নই, আমি কোনো কন্ট্রোভার্সিতে যাইনি, আমি যেরকম আমার মন চেয়েছে সেভাবেই ছিলাম। শুধু 1-2বার রেগেছিলাম, তার কারণ হচ্ছে আমার তানপুরা দেওয়ার কথা ছিল, ওরা কমিট করেছিল যে আমাকে তানপুরা দেবে, না হলে আমি যাবো না। এই কন্ডিশনে কিন্তু আমি বিগ বসে যেতে রাজি হয়েছি। সেটাও আমাকে 1 সপ্তাহ না 2 সপ্তাহ পরে এটা দিয়েছিল, তো ওইটা নিয়ে একটু রাগ হয়েছিল। আর সেকেন্ডলি একবার ওই আরেকটা রাজা চৌধুরী আমার সাথে একটু মিসবিহেভ করেছিল, বাস আমি বার্স্ট করেছিলাম, দ্যাটস অল। ইট ওয়াজ এ অ্যামেজিং এক্সপিরিয়েন্স, এবং বলতে গেলে এটা আমাদেরকেও খুব আনন্দ দিয়েছে যে আমাদের দেবজিৎ, আমার কাছেও নতুন ছিল এটা, মানে বিগ বসে আমি ভাবতাম যে আমি গিয়ে করবো কি, আমি একটা শিল্পী মানুষ, আমি ওখানে গিয়ে কি করব, ওটা অ্যাক্টারদের দরকার, ওখানে গিয়ে নানান রকম অ্যাক্টিং করবে, আমি তো অ্যাক্টার নই, আমি যা বলি বিশাল পরীক্ষা সেখানে, একদম ইটস এ মাইন্ড গেম। তো এইটাকেই ওরা এনকেজ করে। অ্যাবসলিউটলি একটা বিশাল সফলতার সাথে দীর্ঘ যাত্রাপথ। আমরা পরিশেষে একটা কথাই জানতে চাইব যে যে বরাক উপত্যকার সন্তান হিসেবে তুমি সর্বভারতীয় স্তর বিশ্বের দরবারে বরাকের নামকে উজ্জ্বল করে যাচ্ছ, এবং বরাকের প্রত্যেকটি জনগণের ভালোবাসার সাথে তোমার নিজের যে মিষ্টি ব্যবহার, সবাই জানে যে দেবজিৎ খুব ভদ্র মিষ্টি ছেলে, এটা আমাদেরকে সবাই খুব, আসলে কি জানো তো সৌমিত্রদা, মানে মিষ্টি টক জানি না, আমার শুধু এটা মনে হয় যে যেটা আমি চাই, আমি কি চাই, আমি রেসপেক্ট অ্যান্ড ভালোবাসা চাই, যেটা আমি চাই।
আমি সামনের মানুষটাকে সেটা দিতে চাই। আমি যদি সামনের মানুষটাকে সেটা দিই, সে আমাকে ঘুরে আজ না হয় কাল ফিরিয়ে, মানে আমাকেও রেসপেক্ট দেবে, আমাকেও ভালোবাসবে। এটা আমি ভাবি আমার মতো করে। এই কথার পরিপ্রেক্ষিতে তোমাকে একটু জিজ্ঞেস করব, যেহেতু তুমি বরাকের অনেক প্রতিভার মধ্যে একটা প্রতিভা হিসেবে ভারতের সঙ্গীত আকাশে নিজের পরিচয় তুলে ধরেছ। আমরা দেখেছি বরাক থেকে অনেক শিল্পীরা এসছে আর ভারতের সঙ্গীত আকাশে। আমাদের শিলচরের রথিজিৎ ভট্টাচার্য, জি বাংলার ভ্রমার, অনেক ভালো প্রতিভা ছিল, নির্ঝর শর্মা, মনিকা চক্রবর্তী, রাজেশ রয়, এরা সবাই ছিলেন সেখানে। একটা ভালো সাকসেস নিয়ে ওরা গিয়েছিল বাইরে। এখন অবধি আমরা জানতে চাইবো যে ইউ আর এ সাকসেসফুল স্টার পারফর্মার, স্টার সিঙ্গার, বরাকের প্রতিভাকে নিয়ে কি কোনো ভাবনা রয়েছে যে তাদেরকে একটা কানেক্ট করা বা তাদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ করা বা তাদেরকে কোনো একটা যোগসং? নিশ্চয়ই আছে, আগেও করেছি। আমার মনে আছে আমার যেই গুরুজির কাছে আমি গান শিখতাম, উনি আজ নেই, বাট ওনাকে নিয়ে বরাকে ওয়ার্কশপ করা হয়েছিল। না না, বম্বের পণ্ডিত দাসকরণ শর্মাজি, ওনাকে নিয়ে ওয়ার্কশপ করা হয়েছিল। বাট অনেক কিছু করতে চেয়েছিলাম বা চাই এখনো মিউজিক্যালি। আসলে সামহাও মানে কি হয়, আমি ইনিশিয়েটিভ নিলে আবার একটা কি হয়, আমি ওখানে বসে অনেক কিছু করতে পারি না। আমি চাই অনেক কিছু, যেমন আমার কাছে আমি বলি, আমি ওপেনলি বলি, এখনও বলি, আজকেও বলছি যে যারা এখানের ট্যালেন্টেড সিঙ্গার তাদেরকে, তাদের জন্য বলছি, যারা নতুন আসতে চায়, তারা যদি মনে করে যে তাদের সেই ট্যালেন্ট আছে বম্বের মতো জায়গায়, যেহেতু আমি রিয়েলিটি শো থেকে এসেছি, আমি ওই জায়গাটা মানে ওই রাস্তাটা আমি করে দিতে পারি, করেওছি। এখানে আমাদের ওই কি আচার্যি, স্বর্ণালীকে কিন্তু আমি পাঠিয়েছি। হ্যাঁ, লিটল চ্যাম্পস। ও আমাকে, আমি ওর বাবা ফোন করেছিল, তো আমি বলেছি যে আমাকে কয়েকটা ভিডিও পাঠাও। ও এরকম আমি বলে দিয়েছি কীভাবে গাইতে হবে, তো ওই ভিডিওগুলো পাঠিয়েছে। আমি দেখেছি কোনটা কারেকশন করতে হবে, শুনে আমি, যা হয় এত বছর ধরে এই পথে হাঁটতে হাঁটতে কিছুটা কান হয়েছে, সার তৈরি হয়েছে, তো সেটা শুনে বুঝতে পারি যে কোন গানটা শুনলে সামনের জাজ হ্যাপি হবে। তো এইরকম গাইড করেছি। ও এটা না এটা, এটা না এটা করে ফাইনালি দুটো ভিডিও আমি স্বর্ণালীর পাঠিয়েছিলাম, ওখান থেকে স্বর্ণালীর কল এসছে। সেকেন্ডলি আরেকজন বিশ্বেশ্বর সাহা, ওকেও পাঠিয়েছিলাম। তো এইরকম আমি চাই, ইভেন গুয়াহাটি থেকে পাঠিয়েছিলাম দুজনকে। তো আমি চাই আমি তো খুশি হই, মানে আমার এখানে আমি এগুলো এড়িয়ে যেতে চাই না, আমি খুশি হই। আমাদের এখানে নতুন প্রজন্ম যদি আসে, আমি তাদেরকে কতটা গাইড করে এই ধরনের রিয়েলিটি শোতে যদি আমি রাস্তা করে দিতে পারি, এটা আমার এইখানে আমার সাকসেস। বিকজ আমার মনে হয় যে আমি যদি কাউকে একটু একটা ছোট্ট হেল্পও করে দিতে পারি বা গাইড করে দিতে পারি, এটা আমার সাকসেস। কারণ আমি যেই জায়গায় আছি, এই জায়গায় অনেকে স্বপ্ন দেখে ওইখানে পৌঁছানোর জন্য। তো তাদেরকে যদি একটু রাস্তা করে দেওয়া যায়। আমার সময় কেউ ছিল না, আমাকে বলার রাস্তা দেখানোর লোক ছিল না, আমি দৌড়ে নিজের রাস্তা নিজে বানিয়েছি। কিন্তু এখন আমি আছি, যারা আসতে চায় তাদের একটুও যদি আমি জানতে পারি। কালকে গান্ধীবাগে একটা ছোট্ট ছেলে, ওর নাম হচ্ছে দীপায়ন রায়, ওর বাবা আমাকে খুব এসে বলছিল যে আমার ছেলের গান শুনুন, একটু প্লিজ শুনুন। আমি বললাম ঠিক আছে শুনুন। তারপরে সামহাও ও শোনালো, ওর মধ্যে সেই স্পার্ক আছে, ও হারমোনিয়াম বাজিয়ে যেভাবে গাইছিল, আমি বলে যাচ্ছি আজকে ও যদি ঠিক প্রপার গাইডে চলে। আমি ওকে, ওনার বাবাকেও বলেছি যে আমি কলকাতায়, কারণ অবভিয়াসলি কলকাতার বাইরে গিয়ে শেখা পসিবল নয় সবার জন্য, কলকাতায় অনেক ভালো টিচার আছে। আমি আমার দাদার নাম্বারও দিয়ে দিয়েছি, আমি বলেছি দাদার সাথে যোগাযোগ করতে, আমি গাইড করে দেবো, আমি ওই টিচারকে বলেও দেবো ওকে শেখানোর জন্য, কারণ ওর মধ্যে ওই স্পার্কটা আছে, ও করতে পারবে। তো এইরকম অনেক বাচ্চারা আছে বা যারা গান নিয়ে ক্যারিয়ার করতে চান, তাদেরকে বলছি তোমরা একদম বিন্দাস বাট প্র্যাকটিস করো, আর যদি কোনো গাইডেন্সের দরকার পড়ে
আমার দাদার সাথে যোগাযোগ করো, আমি ওটা তোমাদেরকে আমি বলে দেবো কীভাবে কী করতে হবে। প্রশ্নটা হচ্ছে, ইতিমধ্যে সৌমিত্রদা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে, শেষের দিকে চলে উঠে এসছে যে এখানকার যারা সঙ্গীত নিয়ে চর্চা করছে এই মুহূর্তে, ব্যাপারটা হয়েছে এখানে সেই ধরনের আধুনিক পরিকাঠামো নেই, এবং কিভাবে আধুনিক একটা সুরকে কিভাবে যন্ত্র হিসাবে আধুনিকভাবে উপস্থাপন করা, সেটার একটা বড় ওয়ার্কশপের একটা বিষয় থেকে যায়। যেহেতু পরিকাঠামো নেই, যেহেতু এই ধরনের শিক্ষকও নেই এখানে, তো এখানের বরাকলিতে বর্তমানে যে ক্রাইসিসটা চলছে সেটা হচ্ছে আধুনিক শিক্ষা, সঙ্গীতের আধুনিক শিক্ষা। এক্ষেত্রে প্রশ্ন অবশ্যই অনেকটাই আনসার চলে এসছে তোমার থেকে, তারপরেও একটা প্রশ্ন থেকে যায় ওয়ার্কশপ করা বা এই ধরনের যারা আগ্রহী, কারণ আমরা জানি বরাক উপত্যকায় যখনই কোনো ওয়ার্কশপ এই ধরনের হয় স্ব স্টুডেন্ট এখানে চলে আসে, প্রতিবার তো অভাব নেই। তো এই ধরনের একটা পদক্ষেপে যদি কেউ করে বা আপনার তরফ থেকে কি এই ধরনের পদক্ষেপ আমরা আশা করতে পারি? একটা দারুণ প্রশ্ন করলে, তার কারণ হচ্ছে আমি গতবারও এসে ঠিক এই টপিকে কথা বলেছি, এইবারও এসে আমি এটা ভেবে রেখেছি যে এরকম একটা প্ল্যান আমি করব। অবশ্যই আপনাদের সবার সাপোর্ট লাগবে, যেটা এই যে গাইড করা, কি হয় প্রফেশনালি গাইডেন্স খুব দরকার একটা নতুন প্রজন্ম যারা, আমিও তাই, মানে আমাকে করার ছিল না কেউ, আমি গিয়ে শিখেছি, বাট থাকতে থাকতে ঘুরতে ঘুরতে শিখেছি। বাট যখন আমি আছি তো আমি গাইড করতে পারবো সেটা। এটা হচ্ছে যে কি করে প্রফেশনালি গাওয়া, মাইক্রোফোনকে কিভাবে ফেস করা, ক্যামেরা ফেস করা, কোন উচ্চারণ কিভাবে করলে মাইকে সুন্দর আসে, ভোকাল অ্যাজ এ ভোকাল কোচ বলা যেতে পারে যে আমি গাইড করতে পারবো, সেটা আমি ভেবে রেখেছি যে নেক্সট টাইম কি করে এটাকে অ্যারেঞ্জ করা যায়, যে আমি মানে একটা ওয়ার্কশপের ব্যবস্থা করা, যেখানে স্টুডেন্টসদের বা যারাই ইচ্ছুক এটা জানতে শিখতে তাদেরকে গাইড করব যে কিভাবে এরা গাইতে সুবিধে হবে, ভোকাল কোন পজিশনে কোন জায়গাটা দিয়ে গাইলে কি সাউন্ড বেরোয়। কারণ আমাদের এখান থেকে নিয়ে পুরো একটা ডায়াফ্রাম দিয়ে আমাদের গান গাওয়ার জায়গা আছে, ভোকাল কর্ড একটা জাস্ট মেশিন, এটা দিয়ে আওয়াজটা বেরোয়, বাট প্রেশারটা এখান থেকে বিভিন্ন জায়গা থেকে আসে। এই যে সাইন্টিফিক ব্যাপারগুলো একটু নিয়ে কথা বলবো ওয়ার্কশপে, আর গেয়েও দেখিয়ে দেবো, আর যারা স্টুডেন্ট থাকবে তারাও আমার সামনে গাইবে, তাহলে আমি বোঝাতে পারবো। তো এই যে ব্যাপারটা, এটা নিশ্চয়ই করব আমি, এটা আমি ভেবে রেখেছি। এইবার হয়ে ওঠেনি, আমি দেখছি নেক্সট আমি মানে এই বছর বা নেক্সট ইয়ারের সামনাসামনি একটা কিছু প্ল্যান করব। CNN 24 will be with you, আমরা যা করতে লাগে আমরা আমাদের পক্ষ থেকে নিশ্চয়ই আপনাদের সাপোর্ট চাইবো। কারণ কি হয়, ওই যে আমি বললাম যে আমি একা ওখানে ভাবি অনেক কিছু, বাট এখানে সেটা ওয়ার্কআউট করতে পারি না, ইমপ্লিমেন্ট করতে পারি না, কারণ আমার ভাবনাগুলোর জন্য ইনফ্রাস্ট্রাকচার চাই। সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো যদি এখান থেকে পাই, তাহলে ওটা আমি সাকসেসফুলি ওটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই ছিল আজকে আমাদের বিশেষ সাক্ষাৎকারে বরাকের গর্ব ভারত কণ্ঠ দেবজিৎ সাহা, যার সাক্ষাৎকারের মধ্যে দিয়ে পরিষ্কার পরিস্ফুট যে এই যে গোটা একটা দীর্ঘ যাত্রা 20 বছর ধরে, সেই যাত্রার মধ্যে আমরা একটা কথাই বলবো যে বরাকের সন্তান হয়েও কিন্তু বলিনি বরাকের মাটির সব সন্তানদের প্রতি তার দায়িত্ব। একটু আগে উনি বললেন যে বরাকের প্রতিভাকে তুলতে উনি সর্বক্ষেত্রে ওনার সহযোগিতার শুধু প্রতিভা নয়, মানে এখানকার অনেক লোক বম্বেতে যায়, বম্বেতে কেউ ট্রিটমেন্টে যায়, কেউ নানান রকম ইয়েতে গিয়ে সামহাও আমার ফোন নাম্বার নিয়ে কোথাও থেকে জোগাড় করে, সেটা কোন বড় কথা নয়, আমাকে ফোন করে। তো আমি তাদেরকে যতটুকু আমার সাধ্য যেভাবেই হোক, আমি ফিজিক্যালি গিয়ে হোক বা কোনো গাইড করে দেওয়া হোক, ইভেন মনিটারিলিও অনেককে আমি হেল্প
মানে হেল্প নয়, আমি হেল্প বলবো না, মানে তাদের দরকার ছিল, আমি একটা সাপোর্ট দিয়েছি। কারণ সত্যি কথা মানে এটা অ্যাভয়েড করার নয়, আমাদের এখানে কাছাড়ে এই একটা রোগ যেটা ক্যান্সার রোগ, প্রচুর মানুষ আক্রান্ত ক্যান্সারে, যারা বম্বেতে টাটাতে যায় ট্রিটমেন্টের জন্য। আমি নাম বলছি না, যাদেরকে যতটুকু পেরেছি সাপোর্ট করেছি, কিন্তু আমি তাদেরকে এগুলো বলে তাদেরকে ছোট করতে চাই না। কিন্তু আমি এটা বলি, মানে যারা যায় তারা যে কি অসহায় অবস্থায় থাকে, আমি আমার মায়ের সময় দেখেছি, আমি গুয়াহাটি গিয়ে আমরা কতটা অসহায় ফিল করেছি। তাই জন্য আমি বম্বেতে আছি, তারা যখন যায় কোনো মানে কোনো দরকারে আমার যতটুকু চেনা পরিচয় আছে, আমি হেল্প সাপোর্ট করার জন্য আমি অলওয়েজ রেডি থাকি। কারণ আমাকে একটা যদি ফোনে বলে দেয় যে কার কোথায় কি দরকার, আমি চেষ্টা করি সামহাও ম্যানেজ করে দেওয়ার। দারুণ ব্যাপার, খুবই মানে অত্যন্ত ভালো লাগলো শুনে। আমরা পরিশেষে চাইব, যার পরিচয় গানের মধ্যে, সেই ভারতকণ্ঠে দেবজিৎ সাহা আমাদের আজকে গর্বের ব্যাপার। শিলচরবাসী হিসেবে, বরাকবাসী হিসেবে, আসামবাসী হিসেবে আমরা তার কণ্ঠে একটি গান না শুনে তো আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে না, যাকে বলে মধুরেণু সমাপয়াত। আসলে হ্যাঁ, অবভিয়াসলি আমি গান করি, তো গান না গেয়ে তো যেতে পারবো না। আর সবাই যারা দেখছেন, আপনারাও আশা করে আছেন নিশ্চয়ই। হিন্দি বাংলা যে কোনো, যেটা ভালো লাগে সেটাই। আমার একটা নিজস্ব গান কিছুদিন আগে আমি রিলিজ করেছি হিন্দি, ওটার এখন অ্যাসমিজ বাংলা ভার্সনও করছি। আমি এখন চাই যে আমার প্রত্যেকটা গান 3টে ভাষায় অন্তত রিলিজ হোক, একটা হিন্দি, অ্যাসমিজ, বাংলা। তো ওটার যে হিন্দি ভার্সনটা, হিন্দি যেটা রিলিজ হয়েছে, जिक्र तुम्हारा लब पे यूं चढ़ा, दिल ये आवारा भोला दायरा, बेफिक्रा मैं बन के फिरा, वाबस्ता यूं तुझसे हुआ, वफाए मेरी अब तो नाज़मा, जिक्र तुम्हारा लब पे यूं चढ़ा, दिल ये आवारा भोला दायरा। क्या बात। এই গানটা লিখেছেন অভিপ্সা দেব। আচ্ছা। উনিও বাঙালি, একটা খুব ভালো গায়, নিজেও কম্পোজ করে, বাঙালি মেয়ে। আর সুরকার আমি নিজেই, ভিডিওতে আমি ফিচার করেছি, আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখবেন। খুব ভালো লাগলো এই গানটা শুনে, বেহতরিন গানটা। আর কোনো? আর অবশ্যই আমরা বাংলা ভাষা নিয়ে, বাংলা 19শে মে আমরা বাংলা ভাষার শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি গতকালকে। তুমি এসেছিলে শিলচরে? হ্যাঁ, 19শে মে শহীদ দিবসকে হ্যাঁ, প্রত্যেক বছর এই সময়টাতে থাকার চেষ্টা করি। বাট ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি আমি কালকে দিয়েছি, আজকে বাংলাই গাইছি, বাংলা ভাষাকে সম্মান জানিয়ে। এটা খুব মিষ্টি গান, আমার ভালো লাগে গানটা। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনের যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে।
ধন্যবাদ ধন্যবাদ। এই ছিল আজকে আমাদের বিশেষ সাক্ষাৎকারে দ্য স্পেশাল টক শো উইথ দি ভয়েস অফ ইন্ডিয়া, ভারত কণ্ঠ, বরাকের গর্ব, আসামের গর্ব, ভারতের গর্ব, বিশ্বের গর্ব দেবজিৎ সাহা আমাদের স্টুডিও CNN24-এ আজকে বিশেষ সাক্ষাৎকারে সাবলীলভাবে একদম ঘরোয়া আলাপচারিতায় উনি বলে দিলেন ওনার দক্ষতার পরিচয় আমরা আজকে আরও পেলাম, অনেক অজানা তথ্য জানলাম এবং সেখানে পরিচয় পেলাম যে বরাকের নারীর টানের জন্য ওনার দায়বদ্ধতা থেকে একটুকু সরে আসেননি। এখানে প্রতিভা বিকাশ, এখানকার অসুস্থতা নিয়ে যারা মুম্বাইতে যাচ্ছে তাদেরকেও সহযোগিতার হাত প্রসারিত করে যাচ্ছেন উনি। আজ সত্যিকার অর্থে আনন্দের ব্যাপার যে প্রতিভা সমস্ত বিশ্বের বরাকের নামকে উজ্জ্বল করছেন, উনি কিন্তু বরাকের জন্য অনেক গভীরভাবে উনি বরাকের সাথে যুক্ত এবং অত্যন্ত আন্তরিকভাবে বরাকের প্রত্যেকটি প্রতিভা বিকাশে উনি সহযোগিতার হাত প্রসারিত করে যাচ্ছেন, আগামীতেও করবেন। আমরা অত্যন্ত ভালো লাগলো আজকে তোমার এই আগমন আমাদের CNN স্টুডিওতে এবং আমরা চাইব এইভাবে প্রত্যেকটি সময় শিলচরে আসবে এবং আমাদের CNN স্টুডিওতে তোমার আমন্ত্রণ থাকবে। নিশ্চয়ই, আসলে আমি বাইরে থাকি ঠিকই, কিন্তু তোমরা শিলচরে থাকো, কিন্তু আমি অনেকটা কি বলবো, তোমরা যতটা শিলচরের তার থেকে একটু বেশি শিলচরের আমি, বরাকের আমি। কারণ কেন, আমি অনেক মিস করি। আমি শিলচরের প্রত্যেকটা আপডেট আমি নিতে থাকি, কি হচ্ছে না হচ্ছে। আমি অলওয়েজ আমি দাদাদের সাথে টাচে থাকি যে কি আমাদের এখানে আপডেট হচ্ছে, আপগ্রেড হচ্ছে শিলচর। খুব ভালো লাগে শিলচরের কিছু বা বরাকবিলের কিছু ভালো খবর শুনলে আমি ভীষণ খুশি হই। আর এটাই আশা করি যে মানে আগামী দিনে আমি যেখানেই থাকি না কেন, আমার তরফ থেকে যা করতে হয়, আমি যদি একটু জানতে পারি, আপনাদের কোনো সাপোর্টের দরকার হয় বম্বের মতো জায়গায় গিয়ে, আমি নিশ্চয়ই আপনাদের জন্য থাকবো, এইটুকুই বলতে পারি। CNN দর্শক শ্রোতারা শুনলেন আমাদের সকলের প্রিয় ভারত কণ্ঠ দেবজিৎ শাহ স্বয়ং বলে গেলেন, আপনারা যারা চাইবেন কোনো প্রতিভাকে নিয়ে বাইরে গিয়ে কোনো কিছু করতে, তার জন্য দেবজিৎ আপনাদের ঘরের ছেলে সর্বদা রয়েছে আপনাদের পাশে। আমরা তার সেই ব্যবহার, সেই সরলতা, সেই মিষ্টতার সর্বদা রেখে যাচ্ছে এখনও, ভেরি ডাউন টু দি আর্থ। এবং বরাকের প্রত্যেকটি জনগণের জন্য তো উনি ঘরের মানুষই বলতে গেলে। আমাদের খুব অনেক অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য তোমাকে। থ্যাংক ইউ CNN24 আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, যে আমি আমার মনের কথাগুলো শেয়ার করতে পারলাম এবং অনেক অজানা তথ্য আমরা আজকে CNN থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এই পুরো টিমকে। কারণ কি হয়, আমারও মনে অনেক কথা থেকে যায় যেগুলো আমি জানাতে পারি না, তো তোমাদের মতো এই ধরনের প্ল্যাটফর্মে এসে আমি যতটুকু পারি আমার নিজের কথাগুলো আমি পাবলিকের সাথে শেয়ার করি। তো ঈশ্বরে আমাদের লক্ষ্য শ্রোতারা যারা রয়েছে তারা আজকে অনেক কিছু শুনবে এবং অনেক কিছু দেখলো এবং দে উইল বি ভেরি হ্যাপি যে আমাদের যে ঘরের ছেলে এত দূর গিয়ে নাম করে বরাকের জন্য এখনো ভাবনা চিন্তা রেখে যাচ্ছেন। তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের স্টুডিওতে আসার জন্য, অনেক শুভকামনা রইল তোমার। ধন্যবাদ। তার আগে আমরা চাইবো যে আমাদের আজকে স্টুডিওতে তোমার আসার জন্য আমাদের CNN স্টুডিওর ম্যানেজিং ডিরেক্টর আমি অনুরোধ করব জয়জিৎ বিশ্বাস, রোটারি ক্লাব অফ শিলচর গ্রেটারের প্রেসিডেন্ট, এবং উনি অত্যন্ত একজন গুণী মানুষ এবং বিজনেস কনসার্নের উনি ঋদ্ধিসিদ্ধি কনস্ট্রাকশনের ম্যানেজিং ডিরেক্টর, ওনার নিজস্ব ওনার এবং অনেকগুলো বিজনেস কনসার্নে উনি রয়েছেন। উনি আজকে খুব খুশি হব আমরা ওনার হাত দিয়ে একটি স্মারক আমরা তুলে দেব তোমার হাতে। আমি অনুরোধ করব প্লিজ আসার জন্য, এবং অবশ্যই আমাদের আজকে স্টুডিওর আরেকজন ব্যাকবোন, আমাদের ভিডিও ডিজাইনার ডাইরেক্টর অভিজিৎ ভৌমিককে আমি অনুরোধ করবো এখানে আসার জন্য। মানে একটা সময় এই যে আমি টিটু বলে জানি, ওকে, ওর জয়জিৎ, একদম ওরই তো ভালো নাম জয়জিৎ, খুব ভালো সিনথেসাইজার। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা বলতে যাচ্ছিলাম যে টিটু আমার সাথে অনেক শোতে, আমরা তখন আমি বম্বে যাওয়ার আগে আমার সাথে শোতে কিবোর্ড বাজিয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখা হয়েছে, আমি বললাম ও আমার সাথে কিবোর্ড বাজিয়েছে, হঠাৎ আজকে এসে দেখছি মানে এই ধরনের এত সুন্দর সেট আপ করেছে। ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি। আসার জন্য প্লিজ।
so much. दिल चुराने आ रहे हैं देवोजी। This is not Devuji, this is Royal Bengal Tiger! अलविदा अलविदा मेरी राहें अलविदा रुक जाओ दिल दीवाने पूछूं तो मैं जरा हम तब सुनियो रे ओ जानिया सुनियो रे Maria 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 Senorita Maria 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 Hey, oh बचना है हसीनों लो मैं आ गया आपने जो स्टाइल में गाया, आई थिंक यू वर फैबुलस. The winner is Devoji.